পরীক্ষার কথাটা বলে নেই। মিড হচ্ছে 3টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। কয়টার উপরে? 3টার উপর। কি নাম্বার 1 হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম, যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, সেখান থেকে এক্সের প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে স্মার্ট টেক্সটাইল নিয়ে, আর 3 নম্বরটা হচ্ছে এই যে মিলিটারি টেক্সটাইল নিয়ে। এই তিনটা সমন্বয় আরেক সেট থাকবে পরীক্ষায়, ঠিক আছে? টোটাল হচ্ছে 4 সেট। 4 সেট থেকে 3 সেট প্রশ্ন অ্যান্সার করতে হবে। আগে বলে রাখি, প্রশ্ন খুবই সোজা করা হয়েছে, ঠিক আছে? কিন্তু পড়তে হবে, বেশি বেশি লিখতে হবে খাতায়। হ্যাঁ, এমন হতে পারে খাতায় পেজ নিতে হবে বেশি বেশি, ঠিক আছে? খালি লেখা আর লেখা। সো বি কেয়ারফুল, অবশ্যই লিখতে হবে, বেশি বেশি লিখতে হবে নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও আমাদের অলরেডি এক্সেট কোশ্চিন করা হয়ে গেছে। যেহেতু কোশ্চিন করা হয়ে গেছে, কোশ্চিন জমা হয়ে গেছে, সো একটু বেশি কেয়ারফুল হতে হবে, কারণ 1 সপ্তাহ পরে পরীক্ষা শুরু, ঠিক আছে? টেকনিক্যাল টেক্সটের ঈদের আগে নাকি পরে? ঈদ, হ্যাঁ, সব পরীক্ষাই ঈদের আগে। সো ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন আসো হচ্ছে গত ক্লাস পর্যন্ত আমরা পড়ছিলাম, যে কি পড়ছিলাম গত ক্লাসে? ফিজিক্যাল প্রপার্টিস। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নিও ফিজিক্যাল প্রপার্টিসটা। এখন দেখো কি ফাইবার ব্যবহার করা হয় এই মিলিটারি টেক্সটাইলের জন্য। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে প্যারামাইড, তারপর হচ্ছে মোডাসাইক্লিক। তার মধ্যে আসো ফ্ল্যাম রিটার্ডেন্ট মানে কি জানো? ফ্ল্যাম রিটার্ডেন্ট মানে কি আসলে? আচ্ছা, অনেকটা কাছাকাছি গেছো। আর ফ্ল্যাম রিটার্ডেন্ট মানে কি? মানে অনেকটাই, হ্যাঁ, মোটামুটি হয়েছে। আর মানে এখানে যে বলা হয়েছে যে মিলিটারি যে পোশাকগুলো আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়। গতকাল দেখছিলাম না, কিছু ফিজিক্যাল প্রপার্টিস ছিল, যে কি হইতে হবে, এই উপাদানগুলো থাকতে হবে, থাকেও আর কি। ফ্ল্যাম রিটার্ডেন্ট হচ্ছে কোনগুলো? যেগুলো আগুন থেকে আমাদের সেভ করে আর কি, ওই পোশাকটাকে সেভ করে আর কমফোর্টেবিলিটি বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? কমফোর্টেবিলিটি বাড়ায় দেয়। অর্থাৎ হচ্ছে আগুন লাগলেও কি হবে, খুব সহজে এটা পুড়ে যাবে না, মানে শরীরে এটা কি হবে না, কোনো আঘাত করবে না, ঠিক আছে? এবং কমফোর্ট, কারণ হচ্ছে গরম লাগে কি হয়, শরীরে কমফোর্ট কিন্তু লাগে না, কিন্তু এই কমফোর্টেবিলিটি বাড়ানোর জন্য ফ্ল্যাম রিটার্ডেন্ট ভিসকোসটা বেশি ব্যবহার করা হয়। আর একটা কথা বলছিলাম যে ভিসকোস সবসময় হচ্ছে সলিংটা বেশি প্রোভাইড করে লাইলনের তুলনায়, বলছিলাম তোমাদের ক্লাসে। কেন বলো তো? এর কারণটা হচ্ছে যার মলিকুলার স্পেস যত বেশি, তার সয়েলিং ক্ষমতা তত বেশি। অর্থাৎ ভিসকোস যে ফাইবারগুলো ইউজ করা হয়, এই ফাইবারের মধ্যে হচ্ছে মলিকুলার স্পেস অনেক বেশি লাইলনের তুলনায়, কিন্তু লাইলনের মলিকুলার স্পেসটা অনেক কম, এই জন্য পানি অ্যাবজর্ব করতে পারে না। এই জন্য ভিসকোস সবসময় কী দেখায়, হাই সয়েলিং প্রপার্টিস শো করে লাইলনের তুলনায়। কখনো যদি বলে যে কোনটা বেশি সয়েলিং প্রপার্টিস দেখায়, যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারের মধ্যে কোনটা বেশি? ভিসকোস। কারণ হচ্ছে ভিসকোসের ক্ষেত্রে মলিকুলার যে স্পেস, কারণ মলিকুলার স্পেস না থাকলে পানি ভিতরে প্রবেশ করতে পারবে না, এই জন্য ভিসকোসের ক্ষেত্রে মলিকুলার স্পেসটা বেশি, বাট লাইলনের ক্ষেত্রে মলিকুলার স্পেসটা অনেক কম। তারপরে দেখো ন্যানো টেকনোলজি, এনাবল ফাইবার, কার্বন ফাইবার। কার্বন ফাইবার সম্পর্কে ধারণা আছে, তাই না? এখন বলো তো কার্বন ফাইবার হচ্ছে কি, ভালো নাকি খারাপ? কার্বন কার্বন ফাইবার তো ভালো, কারণ যে বুলেট প্রুফ ইয়াগুলো জ্যাকেটগুলো আছে কার্বন ফাইবার দিয়ে করা। মানে ঠিক আছে, কনফিউশনে পড়া যাবে না, ঠিক আছে? না হলে তো এখানে বলতো না যে এটা খারাপ হইলে, ঠিক আছে? তারপর দেখো হাই মডুলাস পলিইথিলিন, হ্যাঁ, গ্লাস ফাইবার। গ্লাস ফাইবার সম্পর্কে ধারণা আছে? গ্লাস ফাইবার অনেকে পড়ে আসছো, গ্লাস টেম্পারেচার পড়ে আসছো, তাই না? টিজি গ্লাস ফাইবার কি? গ্লাস ফাইবারটা কি? আগুন লাগবে না। আর গ্লাস ফাইবার অর্থাৎ যে ফাইবারগুলো খুবই ফাইনার হয়, যে ফাইবারগুলো অনেক ফাইনার হয়, মানে চিকন হয়। ফাইনার মানে কি? চিকন না? কোর্স মানে হচ্ছে মোটা, মানে যেই সুতা যত বেশি স্পেস বেশি, তাহলে কি হয়, ওটা পড়লে, ওটাতে কাপড় তৈরি করলে মলিকুলার স্পেস বেশি থাকবে, এই জন্য বাতাস ঢোকার সম্ভাবনা অনেক বেশি, তখন কমফোর্ট লাগে, ঠিক আছে? এই জন্য গ্লাস ফাইবারগুলো অতি সূক্ষ্ম ফাইনার সুতা দ্বারা তৈরি করা হয়, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। বাই কম্পোনেন্ট ধারণা আছে? বাই কম্পোনেন্ট কী বলো তো? বাই কম্পোনেন্ট ফাইবার আজকে, তাই না? এটাই। আচ্ছা, কেউ কি বলতে পারো বাই কম্পোনেন্ট ফাইবার কি? বাই কম্পোনেন্ট ফাইবার
জানা দরকার এগুলো একটু, না পারলে সমস্যা নেই, আমি বলে দেবো বাই কম্পোনেন্ট ফাইবারটা কী আসলে। আচ্ছা, বাই কম্পোনেন্ট নামটা শুনছো কোনো দিন? শুনছো? আচ্ছা, তাহলে তো পারার কথা। কি বলো বাই কম্পোনেন্ট কি? কি সহকারী? আরে ম্যাডাম বলেন, পারেন? নাম শুনছেন বাই কম্পোনেন্ট? বাই কম্পোনেন্ট, বাই কম্পোনেন্ট হ্যাঁ স্যার শুনছি স্যার। শুনছো, বলো। বাই কম্পোনেন্ট হচ্ছে যে মানে আমরা যে মার্কসগুলো ইউজ করি যে মানে বন্ডিং এর মাধ্যমে মানে একটা কম্পোনেন্টের মাধ্যমে সেইগুলো, সেটা হচ্ছে বাই কম্পোনেন্ট। না, কিছুটা হয়েছে আইডিয়া। মো সবুজ মেহেদি। আচ্ছা, এখন বলো বাই কম্পোনেন্ট ফাইবার হচ্ছে সিনথেটিক নাকি ন্যাচারাল, এটাকে বলো এমনি আন্দাজে। কেন? রাইট, বাই কম্পোনেন্ট ফাইবার হচ্ছে সিনথেটিক ফাইবার, ঠিক আছে, উইথ কম্পোস্ট অফ 2 টাইপস অফ পলিমার। পলিমার 2 ধরনের পলিমার দ্বারা এই বাই কম্পোনেন্ট ফাইবার গঠিত। বাই আছে, সাই কম্পোনেন্ট আছে, বাই আছে কম্পোনেন্ট, সাই কম্পোনেন্ট আছে, ঠিক আছে। তাহলে বাই কম্পোনেন্ট কি? বাই কম্পোনেন্ট ফাইবার হচ্ছে কি কি বললাম? সিনথেটিক ফাইবার উইথ কম্পোস্ট অফ 2 টাইপস অফ পলিমার। লিখে রাখো, হ্যাঁ দরকার। বাই কম্পোনেন্ট ফাইবার is synthetic fiber who is composed 2 types of polymer, 2 types of polymer। হ্যাঁ, পলিমার সম্পর্কে ধারণা আছে? কি পলিমার কি? আজকে যদি না বলতে পারো খবর আছে সব কয়টা। পলিমার কি বলো? পলিমার একটা অনুসার যারা যেটা একটার সাথে আরেকটা যুক্ত হতে পারে, অনেকগুলো একসাথে যুক্ত হয়ে পলিথিন বানায়। তাই বলেন পলিমার কি? তুমি বলো পলিমার কি? মেহেদি মনোমার নিয়ে করা, তাহলে মনোমার কি বলো? মনোমার কি? তাই চেইন কি? কি স্ট্রাকচার? রিপিটিং ইউনিট চিনো? মানে বের করতে পারো রিপিটিং ইউনিট? আচ্ছা, আপনি স্যার যে গ্লুকোজের রিপিটিং ইউনিট যদি মানে হয় তাহলে তো যে আসতে হবে যে দিতে হবে। আচ্ছা, কোপলিমার কাকে বলে? কোপলিমার গুগল করা লাগে না? করতে হবে কোপলিমারের জন্য। সংযুক্ত করা কোপলিমার, একটার সঙ্গে আরেকটা সংযোগ করে যেটা, সেটা হচ্ছে কোপলিমার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি হচ্ছে এই ফাইবারগুলো এই মিলিটারি টেক্সটাইল ড্রেসের জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়। সো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা ছিল, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, ঠিক আছে। এখন আসে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস অফ মিলিটারি টেক্সটাইল। দেখো, প্রথমে যেটা বলছে যে মার্কেট প্লেস কোয়াইট কম্পিটিটিভ, অর্থাৎ হচ্ছে এখনকার যে মার্কেট প্লেসটা কি সবসময় প্রতিযোগিতামূলক, তাই না? গতকালও কিছু ড্রেসের কথা বলছিলাম, যত দিন যাবে আপডেট ড্রেস আসবে, মানে কম্পিটিটিভ মার্কেট যেটাকে বলা হয়। এই জন্য কী হয়, এই জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দামটা কিন্তু বাড়তেছে বাংলাদেশে, কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো কাপড় বানায়, তাই না? যত মাথার মধ্যে ইনোভেটিভ আইডিয়া আসবে তত কী হবে, আমরা হচ্ছে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকবো। কারণ হচ্ছে বাংলাদেশ এখন কি অলমোস্ট যত বৈদেশিক মুদ্রা অর্জন করে সব কিন্তু এই গার্মেন্টস সেকশন থেকেই। কীভাবে? কারণ হচ্ছে বাংলাদেশের পোশাকগুলি ইউরোপে অনেক বেশি জনপ্রিয়, ইউএসএতে অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশের ড্রেস আপগুলো। সো যারই দাম বাড়ুক আর কমুক না কেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দাম সবসময় বাড়তে থাকে, ঠিক আছে, ইনোভেটিভ আইডিয়ার জন্য। তারপরে বলা আছে কোম্পানিজ কম্পিউটার ইমপ্রুভ স্মার্ট টেক্সটাইল পারফরমেন্স। আচ্ছা,
পারফরমেন্স কস্ট এফেক্টিভের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ হচ্ছে কি শুধু ড্রেস আপ তো উন্নত করলে হবে না, কস্টের দিকেও দেখতে হবে। আর কস্ট যদি বেশি হয় তখন কি হবে? এখন ধরো তুমি একটা ড্রেস বানাইছো, এটা কস্ট অনেক বেশি, বাট এটা তো সেল করতে হবে, তাই না? সেল করতে চাই যদি তুমি ওরকম প্রাইস না পাও তাহলে তোমার জন্য ক্ষতি না? এই জন্য কী হয়, কস্ট এফেক্টিভ যে পারফরমেন্সগুলো সেটাও খুব বিশ্লেষণ করা হয় যে এই একটা প্রোডাক্ট তৈরি করব, মানুষ কিনবে, কাস্টমার স্যাটিসফাইড হবে, বাট হচ্ছে কি কস্টের ব্যাপারে খুবই লক্ষ্য রাখতে হবে। তারপর বলছে যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, ডিউরেবিলিটি, অর্থাৎ ডিউরেবিলিটির কথা বলছি। বাট এখন হচ্ছে যে ড্রেসগুলো হইতেছে, তোমাদের ক্লাসে আমি মনে হয় বলছি যে চায়নাতে কী হয় এখন, যে ড্রেসগুলো ব্যবহার করা হচ্ছে ওয়ান টাইম, মানে একদিন পরে শেষ করে দেয়। যদিও আমরা হচ্ছে তুলনামূলক অনেক কি গরিব দেশ আমরা, তাই না? বাংলাদেশ এক ড্রেসে আমরা পরপর 2 দিন পরি, 3 দিন পরি, 4 দিন পরি, 1 বছর পরি। এই জন্য সবসময় যেটা খেয়াল করা হয় যে ডিউরেবিলিটি, মানে একটা কাপড় যে আমরা বানাবো সেটা যেন ডিউরেবল হয়, অনেকদিন আমরা পরতে পারি, সে কথাটা বলা হয়েছে। তারপর সাপ্লায়ার মাস্ট ডেলিভার কস্ট এফেক্টিভ অ্যান্ড হাই কোয়ালিটি গুডস অ্যান্ড সার্ভিস টু কি সার্ভাইভ অ্যান্ড প্রসপার ইন দ্য ক্লাইমেট। অর্থাৎ হচ্ছে সাপ্লায়াররা, আমি গতকাল বলছিলাম যে সাপ্লাই চেনের কথা বলছিলাম, ওরা কী করে গুডস মানে পণ্য সাপ্লাই করে, তাই না? ক্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের কথা বলছিলাম, ওরা কী করে এগুলা সাপ্লাই করে। এরা যখন সাপ্লাই করবে এই প্রোডাক্ট মানে অ্যাক্সেসরিজ বা ক্রিমসগুলো যেন ভালো হয়, ঠিক আছে? না কিন্তু প্রোডাক্ট ভালো হবে না। ধরো একটা তুমি বাটন ইউজ করতেছো, এই বাটনটা কি নষ্ট, তুমি কি ওটা দিবা না। এই জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আর কি। তারপর বলা হয়েছে গভর্নমেন্ট অ্যাক্রস দ্য গ্লোবাল হ্যাভ পুট এ গ্রেট প্রায়োরিটি অন প্রোভাইডিং দেয়ার ফোর্সেস উইথ দ্য মোস্ট আপ টু ডেট ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস। অর্থাৎ বাংলাদেশ সরকার যেটা করতেছে সেটা হচ্ছে মিলিটারি যারা, কারণ হচ্ছে বাংলাদেশে কি প্রশাসনিক বলতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, এদেরকে তো বোঝায়, এদের উপরে দেশটা অনেকটা নির্ভরশীল। এই জন্য ড্রেস আপের ক্ষেত্রে বাংলাদেশ সরকার অনেক সচেতন, যে যত আপ টু ডেট বলা হয় যে ড্রেস আপগুলো, সেগুলোর ক্ষেত্রে এরা বাংলাদেশ সরকার খুবই কনসার্ন যে নতুন যত আপডেট ড্রেস আসে না কেন ওই ড্রেসগুলো যেন ওরা পরে। কারণ কি, কারণ বিভিন্ন সময় যুদ্ধ করতে হতে পারে, তাই না? তো এমন ড্রেস পরলো যেটা হচ্ছে গুলি লাগলে যেন সঙ্গে সঙ্গে মারা যাবে, এরকম ড্রেস তো অবশ্যই বানাবে না, তাই না? তো এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আর কি, এগুলো কথা বলছে। স্পেশালি অ্যাডভান্স মিলিটারি কেয়ার্স অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ার্ল্ড ওয়াইড টেকনিক্যাল টেক্সটাইল ফর দ্য ডিফেন্স মার্কেট হ্যাভ গ্রোন। যেটা বলতেছিলাম আর কি, যত দিন যাচ্ছে এই হচ্ছে মিলিটারি টেক্সটাইলে বলো না কেন, স্মার্ট টেক্সটাইলটা হচ্ছে কি, টেকনিক্যাল টেক্সটাইল বলো, স্মার্ট টেক্সটাইল বলো, দিন দিন কী হচ্ছে ইমপ্রুভ হইতেছে, সেই কথাটা বলছে। তারপর বলছে স্মার্ট টেক্সটাইল হ্যাভ ইমপ্রুভ দ্য ইফিসিয়েন্সি বাড়তেছে তো অবশ্যই, তাই না? কিন্তু আমাদের এফিসিয়েন্সি কী হচ্ছে, সুমাইয়ের এফিসিয়েন্সি সবসময় কমতেছে, তাই না? কমতেছে না? আগে ভালো পড়াশোনা বাড়তো, এখন কি হয়, এখন পড়াশোনা ঘুমায়, পড়াশোনা পারে না। তারপরে দেখো কি বলা হয়েছে, ও এটা সম্পর্কে ধারণা আছে বলো তো, কামোফ্ল্যাগ মানে কি বলো তো, কেউ জানো? কোনোদিন নামটা শুনছো? এটা হচ্ছে ছদ্মবেশ। কি হয়, র্যাবেরা মাঝে মাঝে দেখো না যে সিভিল ড্রেস পরে হচ্ছে কি করছে, ধরছে। হ্যাঁ, ওরা কিন্তু এই ড্রেস কোডগুলো পরে না, যে সিভিল ড্রেসের জন্য যে ড্রেসগুলো ব্যবহার করা এগুলোও কিন্তু স্মার্ট টেক্সটাইলিটি, ঠিক আছে? সেগুলো বলা হয় ক্লেমো ফ্ল্যাগ, নাকি ক্লেমো ফ্ল্যাগ বলা হয়, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এর পরের চ্যাপ্টারে মনে আছে অনেক কিছু এটা নিয়ে। হ্যাঁ, মনে রাখবা, মানে শুধুমাত্র মিলিটারি টেক্সটাইলের জন্য এটা না, বাট হচ্ছে যারা ছদ্মবেশে যারা ড্রেস আপ পরে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর বলছে যে বুস্টিং প্রোটেকশন ইউটিলাইজিং কাটিং এর, আচ্ছা যেটা বলা হয়েছে যে দেখো ইনকর্পোরেটিং টেকনোলজি ইন দ্য গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টসের ক্ষেত্রে যে টেকনোলজিগুলো এখন ব্যবহার করা হচ্ছে এই পোশাক তৈরির জন্য, এগুলো এখন আগের তুলনায় আগে উন্নত। যেমন হচ্ছে কাটিংয়ের ক্ষেত্রে বলা যদি হয়ে থাকে, আগে আমরা কাটিং কী করতাম, হাতে কাপড় কাটতাম, থান কাপড়গুলো কাটতাম এরকম করে, বাট এখন আমরা কী করি, কম্পিউটারাইজড মেশিনে আমরা কী করি, কাটি খুব সহজে, ঠিক আছে? এই জিনিসগুলোর কথাই বলা হয়েছে। পরীক্ষা এইভাবে আসতে পারে, ব্রিফলি ডিসকাস, অথবা প্রশ্ন আসতে পারে ইলাবোরেট দ্য কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস অফ দ্য মিলিটারি টেক্সটাইল। খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা ভালো করে পড়ে নিও। কীভাবে আসতে পারে প্রশ্নটা, ইলাবোরেট অথবা ব্রিফলি ডিসকাস দ্য কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস অফ দ্য মিলিটারি টেক্সটাইল, ভালো করে পড়ে নিও। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আগেই বললাম এখান থেকে। তারপরে এখন আসা হচ্ছে কি বলছে, অ্যাপ্লিকেশন সেগমেন্ট অফ দ্য মিলিটারি স্মার্ট টেক্সটাইল, এগুলোর ক্ষেত্রে কী করা হয়। দেখো আমরা হচ্ছে মাঝে মাঝে বলি না যে র্যাবের ক্ষেত্রে বলি একটা জিনিস কথা বলি যে কন্ট্রোল, সিকিউরিটি, মোবাইলিটি, হেলথ মনিটরিং এক্সেট্রা। আচ্ছা, র্যাব বলো, পুলিশ বলো, যারা ছদ্মবেশে যারা কাজ করে তাতে কি সিকিউরিটি নাই? ড্রেসে ওরা যে ড্রেসটা পরে ওটা কি সিকিউরিটি নাই? তাহলে ওরা যে ড্রেসটা পরবে ওটা অবশ্যই কী হবে,
সিকিউর হবে, তাই না? কারণ কি ওদেরও তো অনেকে তো বুঝতে পারে যে এরা ছদ্মবেশে আসছে। মাঝে মাঝে আমরা দেখি না যে ধরতে গেলেও দেখবো যে র্যাবও মারা গেছে, পুলিশও মারা গেছে, এরকম হয় না? কেন হয় বলো তো? মানুষ তো বুঝতে পারে যে এরা ছদ্মবেশে আসছে, তখন কী করে? এই জন্য এরা সেই পরিমাণ কী হয়, প্রোটেক্ট নিয়েই কিন্তু আসামি ধরতে যায়, ঠিক আছে? সো এদের যে ড্রেস আপগুলো সবসময় মনে রাখবে, এগুলো হচ্ছে কি স্মার্ট টেক্সটাইলেরই বা টেকনিক্যাল টেক্সটাইলেরই পোশাক আর কি। দেখো, পাওয়ার হারভেস্ট, টেম্পারেচার মনিটরিং, কন্ট্রোল, সিকিউরিটি, মোবাইলিটি, হেলথ মনিটরিং এক্সেট্রা। সাম অফ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ওয়ার্ল্ড ওয়াইড মিলিটারি স্মার্ট টেক্সটাইল ক্যান ইন্টু বি ডিভাইডেড ইন্টু। আচ্ছা, আরেকটা কথা বলা হয়েছে যে 2027 সালের মধ্যে, কত সালের মধ্যে? 2027 সালের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে যে দেখো, এই যে ছদ্মবেশী যে সেক্টর, দেখো মিলিটারি টেক্সটাইল মার্কেট ইজ এক্সপেক্টেড টু বি ডমিনেট বাই দ্য ক্যামোফ্ল্যাগ সেক্টর। অর্থাৎ স্মার্ট টেক্সটাইলের যে পোশাকটা, এর এই যে ছদ্মবেশী যে পোশাকটা, এটাকে দখল করে ফেলবে, ঠিক আছে? দখল করে ফেলবে বলতে ওই পোশাকগুলো আরও একটু উন্নত হবে আর কি। মানে এটা ভাবার অবকাশ নেই যে এটা আবার উঠে যাবে, এমন না, বাট আরেকটা পোশাকটা আরেকটা কী হবে, ডেভেলপ হবে আর কি, ঠিক আছে? কি মেহেদি ঘুম ধরছে? আচ্ছা ঠিক আছে, অন্য কিছু ভাববো না, হ্যাঁ ক্লাস করতে হবে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এনার্জি হারভেস্টিং, টেম্পারেচার মনিটরিং, কন্ট্রোল, হেলথ মনিটরিং ক্যাটাগরিজ আর লাইক টু ইনক্রিজ দ্য robust place during the predicted period, creating considerable incremental possibility. Other sectors are expected to grow at a medium high rate in coming years in the term of quantity. অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধু ড্রেস আপ বানালে হবে না, কোয়ান্টিটি মানে এর পরিমাপ আর হচ্ছে কোয়ালিটি যেন ইনশিওর করতে হবে ড্রেস আপের ব্যাপারে, ঠিক আছে? যে আমি একটা বললাম যে এটা স্মার্ট টেক্সটাইলের পোশাক বা মিলিটারি টেক্সটাইলের পোশাক, বাট হচ্ছে কি এটা কোয়ালিটি অনেক বাজে, কোয়ালিটি অনেক খারাপ, সেক্ষেত্রে কিন্তু হবে না। যত দিনই যাক না কেন এটার হচ্ছে কোয়ালিটিটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে, সে কথাটাই বলা হয়েছে, ঠিক আছে? মনে থাকবে এগুলো, এটা কথা বলা হয়েছে, হ্যাঁ? আচ্ছা, রিজন অ্যানালাইসিস অফ মিলিটারি টেক্সটাইল। আচ্ছা, এখানে কিছু একটা পরিমাপ দেওয়া আছে যে কত আর্নিং হয়, ইউএসএতে কত হয়, আমেরিকাতে কত হয়, আফ্রিকাতে কত হয়, সেই জিনিসটা কথা বলা হয়েছে। কারণ হচ্ছে কি আমরা বাঙালি সবসময় চিন্তা করি কি, যেখানে টাকা কম সেখানে তো আমরা দৌড়াই, তাই না? তুমি আমি সবাই দৌড়াই, যেখানে একটু টাকা কম পাবো সেখানে তো আমরা যাই, যাও না? যাও না? মানে আমরা কি সবসময় কি দামি জায়গা থেকে পোশাক আশাক কিনি এরকম? ইনশাল্লাহ অবশ্যই। আমরা যখন যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা একটা সময় পরে মানে আমাদের যখন টাকা অনেক হবে তখন আমরা গাড়ি নিয়ে ঘুরবো, আমাদের একটা ঢাকায় ফ্ল্যাট বাসা থাকবে, দেন হচ্ছে আমরা যে ড্রেস আপগুলো পরবো সবগুলো অনেক হাই রেঞ্জের হবে, তাই না? ইনশাল্লাহ। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। না, এটা হচ্ছে আগে একটা সময় লাভজনক ছিল, যখন আগে দাম কম ছিল, বাট এখন তো বাড়ছে অনেক, ঠিক আছে? হ্যাঁ, এখন তো দাম আরও বাড়ছে, কম্পিটিশনের বাজার। আগে দেখো, এখন যেটা হচ্ছে সেদিন দেখে আসলাম, সেটা হচ্ছে কি এখন দেখো, আগে মিরপুর তো আগে খোলামেলা জায়গা ছিল, এখন তো মিরপুর এখন বিল্ডিং উঠে গেছে অনেক। দেখবে উত্তরে আগে কীরকম ছিল, উত্তরে কিন্তু এখনও ফাঁকা, দিয়াবাড়ির দিকে দেখবে এখনও ফাঁকা, ওখানে প্লট বিক্রি হতেছে। আবার নদীর ওই পাশে যাও, বিরুলিয়ার ওই পাশটা দেখো, ওই পাশটাই এরকম বিজনেস শুরু হয়ে গেছে, ওই জায়গাগুলো অনেক উন্নত হয়েছে, ওখানে অনেকগুলো ক্যাম্পাস আছে, প্লাস হচ্ছে প্লট বিক্রি হইতেছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট আর কি, সবগুলোই মোটামুটি, ঠিক আছে? যেমন আমরা একটা সময় জায়গা কিনছি তখন হচ্ছে দাম কীরকম ছিল, আর এখন তো অনেক বাড়ছে, শহরের জায়গায় অনেক দাম বাড়ছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, দেখো এশিয়া পার্টিকুলারলি গ্রোয়িং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, চায়না হ্যাজ বিন সিগনিফিকেন্ট রাইজ ইন দ্য মিলিটারি সেক্টর। অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে কি ইন্ডিয়া এবং চায়না এই মিলিটারি যে ড্রেস আপের বিষয়ে সবচেয়ে বেশি কি গ্রোয়িং করতেছে বাংলাদেশের তুলনায়। যেহেতু বাঙালি আমরা একটু গরিব দেশ, সো আমরা চাইলেও কিন্তু খুব সহজে এত জলদি আমরা ইমপ্রুভ করতে পারবো না, বাট আমরা ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ করতেছি। এশিয়া মহাদেশের মধ্যে তাহলে কোন দুটো দেশ? ইন্ডিয়া এবং চীন, সে কথাটা বলা হচ্ছে। তারপর বলছে দ্য ডিফেন্স বাজেট ইজ ইনক্রিজিং ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের যখন বাজেট পেশ করা হয়, বাংলাদেশে তো বাজেট দেয়, তাই না? কিন্তু কী করা হয়, আমাদের সবচেয়ে বেশি খাতে কোনটাতে দেওয়া হয় টাকা? শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, কই দেওয়া হয়? আমরা তো চাই যে শিক্ষা খাতে দেয়, সব থেকে শিক্ষা অথবা চিকিৎসা খাতে সবচেয়ে বেশি দেয় বাজেট বাংলাদেশে। বা অন্যান্য দেশে এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া বলো, চায়না বলো, ওরা কী করে
এই যে দেশ রক্ষার যারা কাজ করে, প্রতিরক্ষার কাজ করে সেনাবাহিনী, তাদের জন্য বেশি দেয়। ঠিক আছে, এবারে বাজেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমাদের লাভ হয় না, এটা তো সত্য কথা। বাংলাদেশে কোনো কিছু করে লাভ হয় না, বুঝলেন? শুধু হবে, কারণ দেখবা, যাই হোক আরও কিছু কথা আছে পরে বলতেছি। তারপর দেখো কি বলছে যে combined with the need of prepare military soldier for modern combat, large sum of money has been invested in the new military equipment as well as improve military apparel। অর্থাৎ যত বেশি ইনভেস্ট করা হয় এই ড্রেসআপের ব্যাপারগুলোতে তত বেশি এর কোয়ালিটি ডেভেলপ হয়। কিন্তু এগুলো শুধুমাত্র এশিয়া মহাদেশের মধ্যে, বাকি দেশগুলোতে, বাংলাদেশে কম আর কি। বাট আমাদের উচিত যে এই খাতে ইনভেস্টটা বাড়ানোর জন্য। ঠিক আছে, যদিও এটা সম্ভব না, বাট যদি বাড়ানো হয় তাহলে ভালো। বাট বাংলাদেশে হলে কী হবে, ওদের খাতা আবার বেশি দিলে আবার দেখবো যে ওরা একটা সময় পর দেশটা আবার দখল করে ফেলবে, এটা একটা বড় প্রবলেম। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দ্য এশিয়া প্যাসিফিক লিড দ্য ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ডিমান্ড ফর মিলিটারি স্মার্ট টেক্সটাইল, ইউরোপ অ্যান্ড দ্য ইউএস কাম ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন। দেখছো, ইউএসএ সব জায়গায়, ইউএসএ হচ্ছে এমন একটা দেশ, মানে তোমার হচ্ছে শান্তিপূর্ণ একটা লাইফ তুমি লিড করতে পারবে ইউএসএতে, বুঝছো? কারণ ইউএসএতে সুবিধাগুলো কীরকম দেখো, ইউএসএতে কীরকম হয়, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তোমাকে কোথাও যাইতে হবে না, ওরা বাসা থেকেই তোমাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমার চিকিৎসা দিয়ে আর বাসাতে তোমাকে রেখে যাবে। যারা চাকরি পায় না তারা কিন্তু কী হয়, বেকার ভাতা পায়, মানে তোমরা যে স্টুডেন্ট তোমরা বেকার ভাতা পাবা। শুধু বিমান না, সব কিছুতে স্ট্রং। দেখো জীবন ব্যবস্থা অনেক সুন্দর না, এই জন্য আমরা চাই কি স্কলারশিপ নিয়ে সবসময় ইউএসএ যাওয়ার চেষ্টা করি। ইউএসএ গেলে কী হবে, তোমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, গর্জিয়াস হয়ে যাবে। ঠিক আছে, তখন মনে হবে যে আমি এতদিন কই ছিলাম আর কই আসলাম। এই জন্য ট্রাই করে স্কলারশিপ নিয়ে ইউএসএ যাওয়ার জন্য। ঠিক আছে, তারপর কি বলছে, দ্য মার্কেট অফ মিলিটারি টেক্সটাইল ইন নর্থ আমেরিকা ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাজ দ্য নেশন টেক্সটাইল সেক্টর এক্সপান্ড। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টেক্সটাইলগুলো এই যে কিছু নিম্ন কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে, এরকম দেশের নাম বলতে পারবা, যেমন কম্বোডিয়া, ঠিক আছে, জিম্বাবুয়ে, এই দেশগুলো কিন্তু তুলনামূলক বাংলাদেশের তুলনায় অনেক গরিব। হ্যাঁ, পাপুয়া নিউ গিনি, এগুলোতে কিন্তু টেক্সটাইল হচ্ছে স্থাপন করতেছে, জানো? আর বাংলাদেশ থেকে তোমার কি নিয়ে যাবে, কর্মী নিয়ে যাচ্ছে, কেন বলো তো? সস্তা, বাঙালিরা ওখানে যায় সস্তায় কাজ করবে, কিন্তু স্যার বাংলাদেশ থেকে ওখানে যে টাকার ফ্যাসিলিটি গুলো অবশ্যই বেটার হবে, ওরা আমাদের থেকে গরিব কান্ট্রি হইলে ওটা আপনি মানেন? হ্যাঁ, বাট হচ্ছে দেখো ওই দেশে কিন্তু একটা যদি মানে কাজ করে ও কিন্তু অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারে, কিন্তু বাংলাদেশ কিন্তু ওখানে সে পরিমাণ ইনকাম করতে পারবে না। সেই জিনিসগুলোর কথাই বলছে আর কি। যাই হোক, নর্থ আমেরিকা ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাজ দ্য নেশন। আচ্ছা, দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি এমপ্লয় 6% অফ দ্য ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ওয়ার্কফোর্স ইন দ্য ইউরোপ। দ্য ইউনাইটেড কিংডম ইজ 21 বিলিয়ন পাউন্ড। আচ্ছা, 2021 বিলিয়ন পাউন্ড, বিলিয়ন সম্পর্কে তো হিসাব আছে, তাই না? বিলিয়ন, ট্রিলিয়ন, এগুলো তো জানোই। 21 বিলিয়ন ইনভেস্ট করছে ইন দিস সেক্টর। দ্যাটস দ্য মার্কেট ইন ইউরোপ টু গ্রো অ্যাজ দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইউরোপ এক্সপান্ড। অর্থাৎ যেটা বলতেছে যে ইউরোপের যে দেশগুলো আছে, ইউরোপের যে দেশগুলো এখন ওরা প্রচুর পরিমাণে কী করতেছে, টেক্সটাইল সেক্টরের পিছনে প্রচুর পরিমাণে ইনভেস্ট বাড়ায় দিচ্ছে। দেখো চায়নারা কিন্তু অনেক আগায় গেল, চায়নারা কী করতেছে, বাংলাদেশে এসে ওরা ইন্ডাস্ট্রি দিতেছে। এই যে এখানে একটা দোকান করছে না, তোমরা খেয়াল করছো কিনা দেখো, ওই যে এরকম করে ডাকে দেয় আইসক্রিমের জন্য। ওখানে ভিতরে গেলে দেখবা ওরা হচ্ছে চাইনিজ তোমার, হ্যাঁ 499, শুধু না হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট, একটা জুস 400 টাকা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ গেছো তাহলে? হ্যাঁ, ওখানে কিন্তু পুরাটাই চাইনিজদের। দেখো ওরা কি পরিমাণ মানে বুদ্ধিমান, যে ওরা হচ্ছে চায়না দেশ বাদ দিয়ে এসে বাংলাদেশে এসে বিজনেস করে খাইতেছে। কেন? ওরা জানে, ওরা হচ্ছে বিজনেসের পলিসি জানে যে বাংলাদেশ এতটা বুদ্ধিমান না, আমরা যদি এদেশে যাই, এদেশে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে পারবো। আসেন আমরা কি করি দেখেন, টেক্সটাইলের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, চাইনিজরা, তোমরা খেয়াল করে থাকবা ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি এখন ডিজেম কিন্তু চাইনিজের, বাংলাদেশেরগুলোতে, তোমরা জানো এটা? দেখো আমি বলতেছি, শ্রীলঙ্কান যারা আছে ওরা হচ্ছে শুধু গার্মেন্টসের ক্ষেত্রে। যেমন আমি যেখানে ছিলাম ওখানে শ্রীলঙ্কানরা ছিল, ওরা হলো গার্মেন্টসের, যেমন আই সেকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে।
বাট ডাইংয়ের কথা বলো, ডাইংয়ে ফিনিশিং বলো, নিটিংয়ের কথা বলো, এগুলো বেশি ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজরা। কারণ এখানে মেশিনারি বেশি, তো মেশিনারি ক্ষেত্রে আমাদের খুবই ভালো। যেমন আমি যখন ছিলাম, একটা মহিলা আসছিলেন ওই ইন্ডাস্ট্রিতে, পুরা যে ডাইং করা হয় না, ডাইংয়ের যে মেশিন, এই মেশিনে পুরো সেট আপ করার জন্য একজন মহিলা মানুষ আসছিলেন চায়না থেকে। উনি ওই মেশিনের জন্য একমাত্র এক্সপার্ট চাইনিজদের মধ্যে, উনি আসছিল। আমি তো দেখে রীতিমতো অবাক যে এরা এত ডেভেলপ, মানে টেক্সটাইলের ক্ষেত্রে এত ডেভেলপ যে চাইনিজরা খুবই সহজে। ওরা তো ইংলিশ বলতে পারে না, বাট দেখো ওরা ইংলিশ বলতে পারে না, ওদের জন্য দুভাষী রাখা হয়েছে বাংলাদেশে। আর তুমি চায়নাতে যাও, তোমার জন্য দুভাষী রাখে কিনা একটু দেখি আমি, কোয়াইট ইম্পসিবল। অথচ ওরা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ওদের জন্য ওরা ইংলিশ বলতে পারে না, তুমি বাংলাদেশি রাখছো ওর সাথে, দুভাষী রাখছো, খালি ওর থেকে, হ্যাঁ ওর থেকে মাথার বুদ্ধি নেওয়ার জন্য তুমি বাংলাদেশি রাখছো, যে কীভাবে কীভাবে বলতেছে কাজ কর। ওদের আইডিয়াগুলো আসলেই ইনোভেটিভ টেক্সটাইলের জন্য। এই জন্য তো ইউরোপ কান্ট্রিগুলো এখন হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে ওদের পিছনে, যে আমার টেক্সটাইলে গ্রো হোক। একটা সময় পরে দেখবা যে ওরা অনেক উন্নত হয়ে গেছে, বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ে আছে, বুঝছো? এই হলো মোটামুটি কথাবার্তা। এই ছিল আজকে ক্লাস আর কি, মিলিটারি টেক্সটাইল নিয়ে, ঠিক আছে? এর মধ্যে কোনো কোশ্চেন আছে কি? নাই না? যাই হোক, এই চ্যাপ্টার থেকে কিন্তু এক সেট প্রশ্ন থাকবে, মোটামুটি যেগুলো বললাম, যে কোশ্চেনগুলো এগুলোই থাকবে, ঠিক আছে? ভালো করে পড়ো। আর হচ্ছে হ্যাঁ 4 সেট, ঠিক আছে? ভালো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? মোবাইলটা একটু ভিডিওটা অফ করে